আজ 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এই দিবসকে ঘিরে আমাদের এই বিশেষ আয়োজন ডিজিটাল উদ্ভাবন ও টেকসই উন্নয়ন। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য ইউজিসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন মোহাম্মদ ইমদাদুল হক, সভাপতি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই আমরা আসলে যেটি বলতে চাই, আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ শেষ করে স্মার্ট বাংলাদেশের পথে আসলে হাঁটছি। তার মানে ইন্টারনেট সংযোগকে কিংবা এই ডিজিটালাইজেশনকে বাদ দিয়ে আমাদের সামনে এগিয়ে যাবার কোনো সুযোগই নেই। শুরুতেই আসলে যেটা জানতে চাই যে এই যে দিবসটা আমরা পালন করছি, এই দিবসটা আসলে কেন গুরুত্বপূর্ণ এবং ইতিহাসটাই কি? বাংলাদেশেই এই ডিজিটালাইজেশনের ইতিহাসটাও আমরা একটু জানতে চাই, কোথা থেকে শুরু হলো? এটি আমি ধন্যবাদ আপনাকে এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে টেলিকমিউনিকেশন দিবসের 17ই মে সবাইকে শুভেচ্ছা জানাই। এটি ডিজিটাল বাংলাদেশের একটি অন্যতম ব্যাকবোন বা অবস্থান, যে কারণেই আমরা এখন এই অবস্থানে আছি। এই যে টেলিকমিউনিকেশন ডেটা, সেটি 1865 সনে 17ই মে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ফাউন্ডেশন হয়। সেই প্রেক্ষাপট থেকেই এই 17ই মেকে আমরা টেলিকমিউনিকেশন দিবস হিসাবে 1865 সন থেকে টেলিকমিউনিকেশন দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে সারা পৃথিবীব্যাপী। এটির পিছনে একটি কারণই হচ্ছে টেলিকমিউনিকেশন সবাইকে সংযোগ করে। এই সংযোগের মাধ্যমে আমাদের ডিজিটাল ডিভাইড হতে শুরু করে যা কিছু আছে, শিক্ষা, হেলথ, সব সেক্টরে যে একটি উন্নয়ন, সেই উন্নয়নকে ধারণ করার জন্য টেলিকমিউনিকেশন ডেটা মানুষের মাঝে মানুষের কানেক্টিভিটি সবার মাঝে, সমাজের মাঝে, সব সোসাইটিতে এবং সোসাইটির মাঝে বা গ্লোবাল সোসাইটিতে। সেই কারণে টেলিকমিউনিকেশন দিবসটা বেশ তাৎপর্যপূর্ণ এবং এটা সারা পৃথিবীতে পালিত হয়ে থাকে। এবং বাংলাদেশের জন্য এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ একটি আপনার বলবো যে ডেভেলপিং কান্ট্রি ছিল। 1971 সনের একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টরে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, প্রধানতম ভূমিকা রেখেছেন। প্রথম ভূমিকা হচ্ছে এই ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের। উনি প্রথম দেখেন দেশ ধ্বংসপ্রাপ্ত, সব কিছু ভেঙে গেছে, টাকা পয়সা নেই, দেশের কোনো ধরনের অবস্থান ছিল না, ফরেন রিজার্ভও ছিল না, কিন্তু উনি এই কমিউনিকেশন সেক্টর, বিজ্ঞান প্রযুক্তি এবং কমিউনিকেশন সেক্টরকে সবচেয়ে বেশি অনুধাবন করতে পেরেছিলেন দূরদর্শীভাবে। সেই পরিকল্পনার কারণে উনি 1973 সনে এটা সদস্যপদ নেন। সেটাই আমাদের প্রথম সূতিকাগার। তারপরে আপনারা জানেন বঙ্গবন্ধুর 1975 সনে 14ই জানুয়ারি আমাদের কাছে কিন্তু টাকা পয়সা একদম ছিল না, ধরতে গেলেই ফরেন রিজার্ভ একদম ছিল না, আমাদের রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। কিন্তু 3.5 বছরের মাথায় উনি অনেক উন্নয়ন করে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র, আপনারা চিন্তা করতে পারেন, উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়ায় 14ই জানুয়ারি 1975 সনে উদ্বোধন করেন। এটির পিছনেও সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, পৃথিবীর সাথে সংযোগ এবং দেশের ভিতরে সংযোগ, সেটা যদি বিজ্ঞান প্রযুক্তিকে ধারণ করে না হয় এবং কমিউনিকেশনটাকে প্রযুক্তির সাথে আমরা সংযুক্ত না হই, তাহলে বঙ্গবন্ধু একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশটি স্বাধীন হয়েছে, সেই দেশকে উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি দেশকে নিয়ে যাওয়ার জন্যই উনি এই কাজগুলি প্রথমেই বীজ বপন করেছেন। এটি আমাদের দেশের ইতিহাস এবং শুরু আর কি 75-এ। কিন্তু দুঃখজনক যে আমাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে 75-এ। উনি 14ই জানুয়ারি যে মানে জুন যেই কাজটি করলেন, তার পরবর্তীতেই কিন্তু সেটি অন্যভাবে হলো। এবং আমরা আরও দেখতে পেলাম যে আমাদের যেগুলি দরকার টেলিকমিউনিকেশনের জন্য, সাবমেরিন কেবল, সেই কেবলটি কিন্তু আমরা বিনা পয়সায় পেয়েছিলাম। সেটিও কিন্তু একসময় আমরা নিতে পারিনি নেতৃত্বের দুর্বলতার কারণে, দূরদর্শিতার অভাবের কারণে, দেশপ্রেমের অভাবের কারণে। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আমরা করোনার সময় বা এই যে টেলিকমিউনিকেশন সেক্টরটা কতটা
ভূমিকা রাখতে পারে আমাদের কৃষকের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, সবার জন্য একদম ইনক্লুসিভ। শিক্ষাক্ষেত্রে, আমি শিক্ষার অংশ সব জায়গায়, হেলথ সেক্টরে, সেটি আমরা কিন্তু করোনার সময় বুঝতে পেরেছি যে আমাদের উন্নয়নটা কোথায় হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে উন্নত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ যে বাস্তবায়িত হয়েছে বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে। সেই কারণে এই টেলিকমিউনিকেশন দিবসে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, ওনার আইসিটি অ্যাডভাইজারকে ধন্যবাদ জানাই। এই কারণে আমরা একটি অনুন্নত দেশ থেকে এখন উন্নত দেশের স্বপ্ন দেখছি, বাস্তবায়ন করছি, এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। তার জন্য করোনাতেও কিন্তু আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা করতে পেরেছি, ভালো লিডারশিপ হয়েছে, আমরা হেলথ সেক্টরে অনেক বেনিফিট পেয়েছি, কমার্শিয়াল সেক্টরে এবং এগ্রিকালচার হতে শুরু করে শিক্ষাক্ষেত্রে বিস্তারিত আলাপ করব, আপনার কাছেই আসবো। কিন্তু তার আগে মোহাম্মদ ইমদাদুল হক আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে আসলে বিশেষভাবে যেটি জানতে চাই, আমরা বলে থাকি আমরা 4G দিচ্ছি, আরও উন্নত ইন্টারনেট সংযোগ দিচ্ছি, কিন্তু বাস্তবে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে যাই মনে হয় যেন স্পিডটা ঠিক 4G'র মতো নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইন্টারনেটের জন্য যে খরচটা আসলে করতে হয় এবং যত দিন যাচ্ছে এই খরচ বাড়ছে, এটি তো আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে সম্ভবত সর্বোচ্চ। এটির কারণটাই বাকি, আমাদের স্পিড কম কেন এবং আমাদের ইন্টারনেট খরচ এত বেশি কেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু পিছনে যাই, যেহেতু স্যার বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, তার পাশাপাশি আমার মনে হয় আমাদের বাংলাদেশে ইন্টারনেটের যে ইতিহাস সেটা আমরা হয়তো অনেকেই জানি, হয়তো কেউ ভুলে গিয়েছি। আমরা যখন বঙ্গবন্ধু যেটা স্যাটেলাইট আমার আইকিউর সদস্য হলেন, আমাদের দুনিয়াতে ভূগর্ভীয় কেন্দ্র স্থাপন করে গেলেন, সেটা উনি শুরুটা করে গেলেন। তারপর কিন্তু আমরা অনেকদিন আসলে আমরা খুব বেশি দূর এগোতে পারিনি। 96 সনে যখন বর্তমান সরকার আবার ক্ষমতায় আসলো, তখন কিন্তু 96 সনে প্রথম আমরা অনলাইনের যুগে প্রবেশ করি। 96 সনে 2টো লাইসেন্স দেওয়া হয়, সেই 2টো লাইসেন্সের হাত ধরে আমরা ডায়াল আপ সার্ভিস দিয়ে প্রথম শুরু করি। এবং আমরা বলবো যে 96 সনে আগে যেটা স্যার বললেন যে আমরা প্রথম সাবমেরিন কেবল আমরা সেখানে মিস করেছি, ফ্রিতে আমরা সাবমেরিন কেবলটা নিতে পারিনি যেহেতু আমাদের দূরদর্শিতার অভাব ছিল। তারপর কিন্তু 96 সনে এসে বর্তমান সরকার সাবমেরিন কেবল কানেক্ট করার সাহসটা দেখিয়েছেন এবং সেটা সফল হয়েছে। আমরা 2005-এ আমরা প্রথম সাবমেরিন কেবল পাই, তারপর তারই ধারাবাহিকতায় আমরা 13 সনে কিন্তু আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলও পাই। তার পাশাপাশি আমরা আইটিসির মাধ্যমে আমরা ইন্ডিয়া থেকে আমরা ব্যান্ডউইথ আমরা আমদানি করে বর্তমানে 5200 জিবিপিএস ব্যান্ডউইথ আমরা বর্তমানে আমরা আমাদের গ্রাহকদের কাছে দৌড়ে পৌঁছাচ্ছি। এখন আসি আপনার কোশ্চেন যে গ্রাহকদের যে কমপ্লেন বা তারা সেবা কতটুকু পাচ্ছে। আমরা এক সময় কিন্তু ডায়াল আপ দিয়ে 64 কেবিপিএস ব্যান্ডউইথ আমরা ইউজ করতাম এবং সেটার প্রাইস ছিল অনেক হাই। বিশেষ করে আমি বলবো যে 64 কেবিপিএস ব্যান্ডউইথ কয়েক লাখ টাকা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে আসতাম এবং সেটা বিসেটের মাধ্যমে। যখন সাবমেরিন কেবল আসলো, সাবমেরিন কেবল আসার পরেই আসলে আমাদের চেঞ্জটা হলো। বিশেষ করে আমাদের বাংলাদেশে ডিজিটাল যুগে আমরা তখন সত্যিকার অর্থে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করলাম। প্রথম সাবমেরিন কেবল, দ্বিতীয় সাবমেরিন কেবল, আগামীতে কিন্তু আরো 3টা সাবমেরিন কেবল আগামী বছর বাংলাদেশে আসছে এবং প্রাইভেট সেক্টরে সেটা, এবং সরকারের আরেকটা সিমি 6 যেটা 4, 5 এবং 6 চলে আসছে আগামী বছরের মধ্যে। তার মানে আমাদের সবগুলো সাবমেরিন কেবল যখন কানেক্টেড হয়ে যাবে, তখন এই যে আমাদের গ্রাহকদের কিছু কমপ্লেন এখনো আছে, যেই গ্রাহক আগে হয়তো 1 MB 2 MB ব্যান্ডউইথ ইউজ করতো, তাদের এখন একটা অ্যাপ্লিকেশন চালাতে হয়তো 10 MB 20 MB ব্যান্ডউইথ তাদের লাগছে। আর আপনি যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশের সাথে প্রাইসের দিক দিয়ে আমরা কিন্তু আমাদের এশিয়া রিজন কেন সারা পৃথিবীতে আমরা বিশেষ করে আমরা ব্রডব্যান্ড সেবা আমরা যারা দিই তারা কিন্তু খুব সস্তায় আমরা ব্রডব্যান্ড সেবাটা দিচ্ছি। এখানে একটা কমপ্লেন আছে কোয়ালিটি সেবা, কোয়ালিটি সার্ভিস। আমাদের গ্রাহকরা কোয়ালিটি সেবা পাচ্ছে কিনা, সেই কোয়ালিটি সেবা দেওয়ার জন্য এবং ট্রান্সমিশন নেটওয়ার্ক, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন করার জন্য আমাদের আইসিটি মন্ত্রণালয় ইডিসি প্রজেক্টের মাধ্যমে আমরা ইউনিয়ন থেকে গ্রামে পৌঁছার জন্য কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী মাসের থেকে আমরা সেই কাজগুলো করে যাব এবং আগামী 1 বছরের মধ্যে প্রায় 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, 1,09,000 শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এই প্রজেক্টের আওতায় এনে আমরা মিনিমাম
20 Mbps ব্যান্ডউইথ আমরা তাদেরকে দিতে সক্ষম হব, যেটা তাহলে সেক্ষেত্রে কি খরচটা কমে যাবে এবং স্পিডটা কি আরো বাড়বে? মানে যেটা বলা হচ্ছে যে আমরা 4G সেবায় আছি, কিন্তু আমরা যখন ব্যবহার করছি ইন্টারনেট তখন মনে হচ্ছে 2Gও নেই, স্পিড অনেক কমে গেছে আগের চাইতে এবং খরচ বেড়ে গেছে। তো এই দুটো সমস্যার সমাধান কি হবে? আমি বলবো যে ব্রডব্যান্ডের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা ব্রডব্যান্ড সেবা দিই, আমাদের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি সার্ভিস বাড়বে এবং স্পিড বেশি পাবে। যেখানে বর্তমানে 5 Mbps আমাদের ব্রডব্যান্ডে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা কিন্তু আমরাই সাজেস্ট করেছি এই 5 Mbps এটা কমপক্ষে 25 থেকে 50 Mbps এর মধ্যে এই সংজ্ঞায়িত হওয়া উচিত। যখন 25 বা 20 থেকে 20 এর উপরে যখন ব্রডব্যান্ডের সংজ্ঞায়িত হবে, তখন কিন্তু অটোমেটিকলি আমাদের গ্রাহকরা ভালো সেবা পাবে। এবং খরচ যেটা বলছেন, খরচ কিন্তু খুব একটা বেশি এখানে বাড়বে না। আমাদের ট্রান্সমিশন এবং ইউজার পর্যন্ত যে মেইনটেনেন্স, সেটাতে আমাদের সবচেয়ে বেশি খরচ হয়। ব্যান্ডউইথ আমরা কিন্তু যেটা আমরা 10 Mbps যদি আমরা 700 টাকায় বা 800 টাকায় দিতে পারি, 20 Mbps কিন্তু হয়তো 100-200 টাকা বাড়বে, এর বেশি খরচ বাড়বে না, কিন্তু স্পিড কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকার আমাদের অনেকগুলো ভালো দিক করেছে, অনেক ভালো কাজ করেছে। সাবমেরিন কেবল একের অধিক প্রায় 3টা গভর্নমেন্ট সাবমেরিন কেবল আমরা আগামী বছরের মধ্যে পাবো, 3টা প্রাইভেট সাবমেরিন কেবল পাবো, 6টা আইটিসি কোম্পানির মাধ্যমে আমরা ব্যান্ডউইথ পাচ্ছি বাইরে থেকে, ইন্ডিয়া থেকে। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি। এখন প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত ট্রান্সমিশন নেওয়ার জন্য যেই কাজটুকু সরকার করা উচিত সেটাও সরকার সম্পন্ন করেছে, সেটা প্রাইভেট সেক্টরকে সাথে নিই। তার পাশাপাশি এখন সেই ইউনিয়ন থেকে গ্রামে ব্যান্ডউইথ গুলো পৌঁছানোর জন্য যেই কাজটুকু করা দরকার, সেই কাজটুকু সরকার এখন হাতে নিয়েছে। বিশেষ করে আমি বলবো যে আমাদের আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার দূরদর্শী নেতৃত্বে এবং আমাদের উপদেষ্টা জনাব সজীব জয়ের তত্ত্বাবধানে আসলে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। বিশেষ করে আমরা এখন ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে আমাদের সেবা, বিশেষ করে ব্রডব্যান্ড সেবা ছাড়া কিন্তু আসলে সত্যিকার অর্থে যে স্পিড, আপনি 3G বলেন, 4G বলেন বা 5G বলেন, ব্রডব্যান্ডের মতো সেবা কিন্তু আসলে ওয়্যারলেসে রিলায়েবল সেবাটা কতটুকু দেওয়া সম্ভব না। হয়তো আমরা আমাদের একদম স্পষ্ট, আপনার কথাটা একদম স্পষ্ট। আসলে টেলিকমিউনিকেশনের কেউ যদি থাকতেন আমাদের সঙ্গে আজকে, তিনি হয়তো বা এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে পারতেন যে মোবাইলে যে ইন্টারনেটটা আমরা আসলে সিমের মাধ্যমে কিনে ব্যবহার করি, সেটার স্পিড এত কম কেন? মোহাম্মদ ইমদাদুল হক, আপনার কাছে আবার ফিরবো এবং বিশেষভাবে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশে যে তথ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে সেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখছেন, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে? তার আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনার কাছে আসলে জানতে চাই, এই আপনি করোনার কথা বারবারই বলছিলেন এবং করোনার সময় এই ডিজিটাল প্রযুক্তির এক ধরনের মানে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে এবং সবার যে অ্যাক্সেস ইন্টারনেট সেটা মানে ভীষণ রকম বেড়ে গেছে। কিছুদিন আগে গরমের কারণে যখন স্কুল কলেজ ছুটি হলো, অনেকে হয়তো বাড়িতে আছেন কিন্তু ক্লাসগুলো ঠিকই ইন্টারনেটে করে ফেলছে। এছাড়া আর কি ক্ষেত্রে আসলে এই ইন্টারনেট সেবা মানে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে গবেষণাধর্মী কাজে? কারণ সামনে চ্যাট জিপিটি চলে এসেছে, এটা এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। আমি জনাব ইমদাদুল হক সাহেবকে সভাপতি, ওনাকে ধন্যবাদ জানাবো। উনি খুব সুন্দরভাবে অনেকগুলি ফ্যাক্টর, যে ইনফ্রাস্ট্রাকচার এবং ব্রডব্যান্ড সম্পর্কে, ব্রডব্যান্ডের সংজ্ঞা যে 25 GB হবে বা যেটা হবে এমবি, সেই জায়গাটায় আনছেন এবং উনি বলেছেন যে আমরা রেডি, হয়তো আগামী বছরে আরও 3টা সাবমেরিন কেবল প্রাইভেট এবং পাবলিকেও 3টা সাবমেরিন কেবল আসবে। দ্যাট ইজ রাইট। এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে আমরা অভাবনীয় কাজ করেছি, বিশেষ করে আমাদের মতো দেশে এটা একটা রোল মডেল হিসাবে কাজ করে। সেই কারণে আইসিটি প্রতিমন্ত্রীও কাজ করছেন। আজ আমি কিছুটা শিক্ষার জায়গায় আসার আগে এইবারের প্রতিপাদ্য বিষয়টাকে নিয়েও আমি আসতে চাই। ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন বা ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলি কেন আমাদের জন্য জরুরি? কারণ আমাদের দেশের একমাত্র সম্পদ হচ্ছে আমাদের মানব সম্পদ, এবং সেই মানব সম্পদের উন্নয়নটা টেকসই করা সম্ভব হবে ডিজিটাল
ইনোভেশনের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, এবং ছাত্রছাত্রীরা যত বেশি স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি তারা ডিজিটাল প্রযুক্তিটাকে সাস্টেনেবল করে, ক্লাইমেটের যাতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেখানেও যদি একটা উদ্ভাবন করতে পারে, তারা গবেষণা করে, এবং আপনি করোনার কথা বললেন বা হিটের সময় কাজে এই যে প্রযুক্তিগুলি, এখানে অনেক ধরনের আবার ইনোভেশনেরও সুযোগ আছে। আমরা কাজে লাগিয়েছি, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের পরবর্তী স্টেপ হচ্ছে এটাকে কিভাবে আরও অপটিমাম ইউজ করা যায়, ভালোভাবে ইউজ করা যায়, আরও নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আরও সার্ভিস সেক্টরগুলিকে উন্নয়ন করা যায়। সে কারণে রিসার্চের বিকল্প নেই এবং বিশ্ববিদ্যালয়গুলি আরও বেশি রিসার্চমুখী হবে। টেলিকমিউনিকেশনের আজকের যে প্রতিপাদ্য বা সেই প্রতিপাদ্যকে আমি সাধুবাদ জানাই, কারণ আমাদের দেশে আপনি কৃষককে আমাদের এই ডিজিটাল ডিভাইডের মধ্যে নিতে হবে, মানে ডিজিটাল ডিভাইড করা যাবে না। এই শব্দটি এখন সারা পৃথিবীতে খুবই মানে একটি অ্যালার্মিং সিচুয়েশন, যেটা আপনি চ্যাটজিপিটির কথা আনলেন। কারণ প্রযুক্তি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটজিপিটির মাধ্যমে শিক্ষাটা অনেকটা অনেকের কাছে দেখা যাবে যে এই চ্যাটজিপিটি ইউজ করে অনেক কিছু করা যায়। সুতরাং আমাকে এই দক্ষতা অর্জন করতে হবে। আমাদের কিন্তু বেসিক এডুকেশনে যেটা ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, লিটারেচার, সংস্কৃতি, সেগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। সেই জায়গায় আমাদের শিক্ষায় জোর দিতে হবে। আমরা ভালো মানুষ হতে হবে, যাতে করে মেশিনের উপরে নির্ভরশীলতা থাকবে, কিন্তু মেশিনকে যাতে আমরা ভালো কাজে লাগাই, সেটাকে নকলের কাজে যাতে কাজে না লাগাই। আমাদের উন্নয়নটা হতে হবে ইনক্লুসিভ এবং সর্বাঙ্গীন, উইথ আমাদের দেশের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের কিন্তু মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিলেন, 30 লক্ষ শহীদ হয়েছিলেন একটি সুন্দর দেশের জন্য, কিন্তু সম্পূর্ণ মেশিন নির্ভর দেশের জন্য না। সেই কারণে আমাদের সেখানেও গবেষণা, সেখানেও অ্যালার্মিং যেভাবে আছে, সম্ভাবনাও আছে। সুতরাং ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস, আমি কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা বলবো, ন্যানো টেকনোলজির কথা বলবো, বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বলবো। সব জায়গায় টেলিকমিউনিকেশন ইজ এ মানে থ্রাইভিং সেক্টর, মানে যেটা সবাইকে, যেমন মেইন হচ্ছে ট্রান্সপোর্টেশন, সেরকম টেলিকমিউনিকেশন ইজ দ্য মেইন রিসোর্স ফর ডেভেলপমেন্ট। সেটাকে সাস্টেনেবল করা। এখানে একটা জিনিস বলে রাখি, কিছুদিন আগে আমি স্যাটেলাইট কোম্পানির একজন পরিচালক, সে কারণে 12 মে আমাদের 6ষ্ঠ বছর পালিত হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটি আমাদের মহাকাশে আছে। সেটিও আমাদের একটি চরাঞ্চলে, আমাদের ডিজিটাল ডিভাইডের কথা বলেছি, চরাঞ্চলে বা বিভিন্ন টেলিমেডিসিনের ক্ষেত্রে যেখানে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়, সেখানে কিন্তু আমরা দিতে পারছি স্যাটেলাইটের মাধ্যমে। স্বাস্থ্য খাত এবং অর্থনৈতিক এবং আপনি ডেভেলপমেন্টের কথা বলছিলেন, উন্নয়ন, সে বিষয় নিয়ে আলাপ করবো, কিন্তু একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আমাদের বিশেষ আয়োজন ডিজিটাল উদ্ভাবন ও টেকসই উন্নয়ন। এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য ইউজিসি, আপনি আছেন আমাদের সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। এবং সেই সঙ্গে আছেন মোহাম্মদ ইমদাদুল হক, সভাপতি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাকেও স্বাগত। আপনার কাছে আসলে যে প্রশ্নটি বিরতির আগে রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশের যে তথ্য কেন্দ্রগুলো হচ্ছে, সেইগুলোতে সেবা পৌঁছে দেওয়ার জন্য, মানে একেবারে প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? আর আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা জানি যে এখন এই ডিজিটাল যুগ হওয়ার কারণে মানুষের সকল তথ্য একেবারে উন্মুক্ত হয়ে যাচ্ছে ইন্টারনেটে, গোপনীয়তা বলে আর কিছু থাকছে না। সেটা থেকে বেরিয়ে আসবার জন্য কিছু করবার আছে কিনা? দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার আগে দেই। অবশ্যই আছে। আমাদের প্রথমে হলো আমরা যারা অপারেটর, আমাদের তরফ থেকে আমরা যতটুকু করি, আমাদের মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করি। এটা ব্যাপক আকারে করতে হবে। বিশেষ করে সরকার তো এই জায়গায়
বাড়াতে হবে, যাতে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডিজিটাল ডিভাইস বা আমরা যখন ইন্টারনেট ইউজ করি সেটার ভালো দিক, খারাপ দিক এবং কোন কোন তথ্য আমরা দিতে পারবো, কোন কোন তথ্য দেওয়া যাবে না, সেই জিনিসগুলোকে অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং প্রয়োজনে আমাদের পাঠ্যপুস্তকে হলো ছোট আকারে হলো এই জিনিসগুলো অ্যাড করতে হবে। আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে কাজগুলো করি, আমাদের প্রত্যেকটা অপারেটরকে বলে দেওয়া আছে যে আমাদের একটা মনিটরিং সিস্টেম আছে। মনিটরিং সিস্টেমে সেখানে আমরা বিশেষ করে প্যারেন্টাল কন্ট্রোল এটা বাধ্যতামূলক। অনেকে হয়তো জানে না, আমাদের ইউজারও অনেকে জানে না যে প্রত্যেকটা অপারেটর প্যারেন্টাল কন্ট্রোল সেবাটা দিতে বাধ্য। যে কোনো ইউজার যদি চায় যে প্যারেন্টাল কন্ট্রোল আমার ফ্যামিলিতে থাকবে বা প্যারেন্টাল কন্ট্রোল যে কোনো ডিভাইসের মধ্যে সেগুলো অ্যাক্টিভ করা যায়, বিশেষ করে অপারেটর সাইডেও করা যায়, ইউজার এন্ডে রাউটার এবং তার ডিভাইস দিয়েও করা যায়। এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি, কিন্তু আমাদের অ্যাওয়ারনেসের অভাবের কারণে হয়তো এই জায়গাটাতে আমাদের একটু দুর্বলতা আছে। আর আপনার প্রথম কোশ্চেন আমরা যেটা স্যারও বলছিলেন যে কোভিড এর সময় কিন্তু আমরা আমাদের ডিজিটাল যে কানেক্টিভিটি, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হেলথ সেক্টর, প্রত্যেকটা সেক্টর কিন্তু ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল। আমাদের ছেলেমেয়েরা কিন্তু দিন রাত পরিশ্রম করেছে, তখন এই কোভিড এর মধ্যে আমরা সেবাটা সারা বাংলাদেশে আমরা দিয়ে গিয়েছি। সেটা ধারাবাহিকতায় এই কোভিড এর আগে আমাদের যেই পরিমাণ ইউজার ছিল, কোভিড এর পরে কিন্তু আমাদের গ্রাহক প্রায় দ্বিগুণ হয়েছে, আমাদের ইন্টারনেটের ইউজ এবং কনজাম্পশন প্রায় দ্বিগুণ হয়েছে। তার মানে কোভিড এর যত খারাপ দিকই থাকুক, এই জায়গাটাতে বিশেষ করে ডিজিটাল টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে কোভিড কিন্তু আমাদের সেখানে অনেক শিক্ষা দিয়ে গিয়েছে। তার পাশাপাশি ইউনিয়নগুলিতে যে কানেক্টিভিটি, প্রত্যেকটা ইউনিয়ন সেন্টারে আমাদের ইন্টারনেট সেবা সেখানে দেয়া আছে, এবং ইউনিয়ন থেকে বিশেষ করে সাধারণ জনগণ যে সেবাগুলো পেয়ে থাকে, জন্ম নিবন্ধীকরণ, তাছাড়া সরকারের পর্চা বা ভূমি রিলেটেড যে সেবাগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের সাধারণ জনগণকে ইউনিয়ন পর্যায় থেকে দেওয়া হয়। সেই ইউনিয়ন পর্যায়ের কানেক্টিভিটি গুলি কিন্তু আন্ডারগ্রাউন্ড, এবং আমি বলবো যে একটা সাস্টেনেবল একটা নেটওয়ার্ক সেখানে তৈরি করা হয়েছে, যেটা সরকারের অর্থায়নে সেই নেটওয়ার্ক গুলো তৈরি করা হয়েছে, প্রাইভেট সেক্টরে সেখানে তারা ইনভেস্ট করেছে। আমি মনে করি যে এই নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে যেই ইনিশিয়েটিভটা নেওয়া দরকার ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। সরকার প্রথম ফেজে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের যত প্রতিষ্ঠান আছে এবং আমাদের বেসরকারি অনেক প্রতিষ্ঠানও তার সাথে সংযুক্ত করে সরকার কানেক্টিভিটি দেওয়ার জন্য 1,09,000 কানেক্টিভিটি ইডিসি প্রজেক্টের আন্ডারে, সেটার কাজ আগামী, আমি আগেও বলেছি যে আগামী মাসের থেকে সেই কাজগুলো শুরু হবে। সেটা হয়তো 6 মাস থেকে 1 বছরের মধ্যে 1,09,000 কানেক্টিভিটি সম্পন্ন হবে। তারপরেও প্রত্যেকটা গ্রাম কানেকশনের আন্ডারে নেওয়ার জন্য, বিশেষ করে ব্রডব্যান্ড সেবার আওতায় আনার জন্য সেই প্রজেক্টও হাতে নিয়েছে আমাদের আইসিটি মন্ত্রণালয়। আমি মনে করি যে হয়তো খুব বেশি সময় লাগবে না আমাদের সাবমেরিন কেবলগুলো কানেক্ট হয়ে গেলে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাকি যতটুকু বাকি আছে, বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রতিটা গ্রাম কানেক্ট করতে হবে। সেটা অনেক ক্ষেত্রে হয়তো আন্ডারগ্রাউন্ড করা সম্ভব হয় না, আমরা ওভারহেডও আমরা বিশেষ করে আমরা এই দায়িত্বটা ইনফ্যাক্ট আমরা আইএসপিতে নিয়েছি। আমরা যারা ব্রডব্যান্ড সেবা দিই, খুব অল্প সময়ের মধ্যেই প্রান্তিক পর্যায়ের মানুষও ইন্টারনেটের যে সুবিধা সেটি পুরোপুরিভাবে পাবে। ফিরবো আবার আপনার কাছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনার কাছে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, একটি হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মানে এই টেলি যোগাযোগের তো কোনো বিকল্পই নেই, বারবার সেই করোনার সময়ের কথাই চলে আসছে। আপনি টেলিমেডিসিনের কথা বলছিলেন, তো স্বাস্থ্য খাতে বলি, অর্থনৈতিক খাতে বলি কিংবা কৃষি খাতে বলি, এই সকল ক্ষেত্রে এই টেলিযোগাযোগটা আসলে কিভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? পৃথিবী এখন চতুর্থ শিল্প বিপ্লব বা তার পরবর্তী যুগে বাস করছে, এটা আমরা সবাই জানি। আমরা 4Gর কথা বলি বা 5Gর কথা বলি, ব্রডব্যান্ডের কথা বলছি, এবং আমি এর ফাঁকে সভাপতি মহোদয়কে ধন্যবাদও জানাতে চাই, কারণ ইন্টারনেট সার্ভিসের কারণেই কিন্তু আমাদের লেখাপড়াটা বা স্বাস্থ্যসেবা বা সব সেবাই ওনারা কোভিডের সময়েও কাজ করেছেন, এখনও কাজ করছেন। এটি একটি সেবা, যে সেবাটি সবার প্রয়োজন, আপনার ইমার্জেন্সিতেও দরকার, সব কিছুতে দরকার। তাদেরকে আমরা এই দিবসে ধন্যবাদ জানাই। আর আপনি যে কথাটি বলছিলেন যে আমরা এই টোটাল সেক্টরটাকে
কিভাবে উন্নয়ন করতে পারি, বা আপনি পয়েন্টটা আমি একটা জায়গায় আমাকে আবার একটু রিপিট করেন তো। একটা বলছিলেন টেলিমেডিসিন, মানে স্বাস্থ্য সেবার কথা বলছিলেন, কৃষি খাতে এবং আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন, মানে সকল ক্ষেত্র মিলিয়ে আসলে টেলিযোগাযোগটা কিভাবে আমাদের টেলিযোগাযোগটাই তো আপনার ইন্টারটুইন্ড, মানে আপনার টেকসই উন্নয়ন এবং আর্থসামাজিক। আমার কাছে দেখুন ফার্মার্স, ফার্মার্স একটি কোম্পানি দাঁড়িয়েছে যেটি কৃষকদের যে কোনো লেন্ডিং হতে শুরু করে যে কোনো সেবা দিয়ে যাচ্ছে, ওর যে কোনো প্রোডাক্ট তৈরি করছে সেটি বিক্রি করতে পারছে, খুব সহজেই বিক্রি করতে পারছে। এই কমিউনিকেশন সেক্টর আপনার একটা হচ্ছে ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে টেলিযোগাযোগের মাধ্যমে সে সব কিছু দেখতে পাচ্ছে যে কী ধরনের, এবং তার কোনো ধরনের যদি ক্ষতি হয়, ওয়েদার ফোরকাস্ট হতে শুরু করে তার মাটির গুণাগুণ হতে শুরু করে তার কীট হতে শুরু করে, সেগুলি কিন্তু আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছি, সেখানেও তারা পাঠিয়ে দেয় বিভিন্নভাবে গবেষণা করে, বা যে তথ্য কেন্দ্রগুলি আছে, কৃষি সেন্টারগুলি আছে, সেখানে কিন্তু অভাবনীয় সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং সার্ভিসের মাধ্যমে আমাদের কৃষিক্ষেত্রে যেই স্বয়ংসম্পূর্ণতা আসছে সেটি কিন্তু ডিজিটাল উদ্ভাবন এবং ডিজিটাল কমিউনিকেশনের কারণেও হয়েছে, মানে কারণ এবং এডুকেশন আর অ্যাওয়ারনেসের যে বিষয়টি বলেছেন সেটি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাওয়ারনেসের কিন্তু বিকল্প নেই। শিক্ষার যেমন বিকল্প নেই, আমাদেরকে আরও বেশি শিক্ষায় জোর দিতে হবে, ডিজিটাল শিক্ষায় আরও বেশি জোর দিতে হবে। ডিজিটাল সে কারণে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয়। সেটিও হয়েছে যে স্পেশালাইজডভাবে, যাতে করে আমরা ডিজিটাল টেকনোলজিতে আরও উন্নয়ন ঘটাতে পারি, গবেষণা করতে পারি, এবং বিশেষ করে উন্নত দেশের সাথে আমাদের যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের কম্পোনেন্টগুলো যদি দেখেন, গভর্নেন্স, স্মার্ট গভর্নেন্স, সেই গভর্নেন্সে সব কিছু আমরা এখন অফিস আদালতে নথি কাজ করছে, সেখানেও এটি কানেক্টিভিটির ব্যাপার আছে, নেটওয়ার্কের ব্যাপার আছে। আমরা স্মার্ট সিটিজেনের কথা বলছি, স্মার্ট ইকোনমির কথা বলছি, স্মার্ট সোসাইটির কথা বলছি। সর্বক্ষেত্রে ডিজিটাইজেশন এবং ট্রান্সপারেন্সি, পেপারলেস সোসাইটি, মাননীয় আইসি অ্যাডভাইজার বলেছেন পেপারলেস, আমরা সাস্টেনেবল করব, গাছ কাটবো না, যাতে করে বেশি করে কার্বন মনোক্সাইড এমিশন না হয়, সেই কারণে ফটোকপি কম করব, সেই কারণে কিন্তু পেপারলেস। আর ক্যাশলেস হলে আমাদের আরও মানে ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতা, দ্রুততা এবং দুর্নীতি যেটাকে বলে অনেকটাই পিছিয়ে, মানে যে টেলিকমিউনিকেশনের এইগুলি কিন্তু এক একটি স্তম্ভ। স্মার্ট বাংলাদেশের যে স্তম্ভগুলি, সেই স্তম্ভগুলি টেলিকমিউনিকেশন এবং শিক্ষা, আমি মনে করি শিক্ষা এবং টেলিকমিউনিকেশন এর উন্নয়নের মাধ্যমে সাস্টেনেবল করা সম্ভব হবে। আর সাথে সাথে অবশ্যই মোরাল শিক্ষার বিকল্প নেই, আপনার নীতি নৈতিকতা শিক্ষা। আমি কি একজন সিটিজেন হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে যারা দেশকে ভালোবাসবে, দেশের জন্য উন্নয়নে কাজ করবে, নিজেকে সমৃদ্ধ করবে লেখাপড়ায় এবং গবেষণায়, এবং নিজের কেরিয়ারকে উন্নত করবে, সেটির কারণেও অ্যাওয়ারনেসের জন্য ডিজিটাল প্রযুক্তির প্রয়োজন। অ্যাওয়ারনেসের বিষয়ে একটা কথা, যে কথাটি মোহাম্মদ ইমদাদুল হকও বলছিলেন যে আমরা যে সকল তথ্য দিয়ে দিচ্ছি কিংবা গোপনীয়তা থাকছে না ইন্টারনেটে, সেটার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। কিন্তু সচেতনতাটা কিভাবে সৃষ্টি করা যাবে, যেখানে একেবারে গ্রাম পর্যায়ে মাত্র ইন্টারনেট পুরোপুরি নিয়ে যাওয়ার যে চিন্তা পরিকল্পনা সেটি চলছে, আবার অনেকে সেখানেও কম্পিউটার বলি, মোবাইল ফোন বলি, ইন্টারনেট সেটা আসলে ব্যবহার করছে। আবার দুটি জেনারেশনের মধ্যে এক ধরনের গ্যাপও রয়েছে, দুই জেনারেশন দুইভাবে ব্যবহার করছে এই ইন্টারনেটকে। তো আগের জেনারেশন যারা, তাদের কাছে মানে এই সচেতনতা পৌঁছে দেওয়া, কিংবা এই জেনারেশনের যারা রয়েছেন তরুণ প্রজন্মের সদস্যরা, তারাই তো আসলে জানেন না যে কিভাবে ব্যবহার করা যাবে, তথ্যকে সিকিউর করা যাবে। সারা পৃথিবীতে এটা একটা চ্যালেঞ্জ। ডাটা, মানে এখন বলা হয় ইনফরমেশনের যুগ। ইনফরমেশনটাই হচ্ছে, মানে ডাটাটাই হচ্ছে মূল সম্পদ। এই সম্পদ, আপনার ডাটা প্রাইভেসিটা আমাদের জন্য খুবই জরুরি। সংবিধানেও আমাদের ব্যক্তিগত প্রাইভেসি বা আমাদের নিজস্ব প্রাইভেসির বিষয়টি আছে। তো সেখানে আমাদের অ্যাওয়ারনেস, শিক্ষার বিকল্প নেই। আমি যত বেশি শিক্ষিত করতে পারবো, অ্যাওয়ারনেস বাড়বে, আমরা আরও বেশি সমাজের কাছে, কৃষকও আমাদের শিক্ষিত হয়ে যাবে, বা মানে শিক্ষিত করতে হবে। আমাদের সর্বপর্যায়ে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে, ম্যান পাওয়ার তৈরি হবে। এবং আরেকটি বিষয় আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে ডিজিটাল যে প্রযুক্তি, সেটি কিন্তু ক্ষতিরও কারণ হতে পারে। সেটি অপপ্রচার,
আমরা হেইট স্পেস বা যেই সব ধর্মীয় অনুভূতি বা অনেক ধরনের আপনারা জানেন যে অপসংস্কৃতি বা বিভিন্ন ধরনের সাইট আছে যেগুলি আমাদের যুব সমাজের জন্য বা আমাদের শিশুদের জন্য অমঙ্গলজনক, সেগুলিকে আমাদের স্ট্রিক্টলি আমাদের পলিসির মাধ্যমে, যেটা প্যারেন্টাল কন্ট্রোলের কথা বলা হয়েছে, সেইগুলি কিন্তু আমাদেরকে আরও বেশি, আপনারা মিডিয়াকে আমি বলবো, জার্নালিজমটা ভেরি ইম্পর্টেন্ট, মানে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া অথবা রেডিও, সব জায়গায় এখানে এটার ব্যাপারে বিশেষভাবে নজর দেওয়া উচিত, কারণ এটা আমাদের সম্পদ। শিশুরা বা ছাত্রছাত্রীরা কিন্তু আমাদেরই সম্পদ, এই দেশেরই সম্পদ, তারাই আমাদের স্মার্ট বাংলাদেশ করবে, তাদের ব্যতীত কিন্তু আমরা করতে পারবো না। এবং সেখানে ধর্মীয় অনুভূতি হতে শুরু করে সাইবার সিকিউরিটি, এই সিকিউরিটি যে ফিজিক্যাল, আমরা একটা ফিজিক্যাল ডোমেইন থেকে আমরা ম্যাক্সিমাম এখন ডিজিটাল ডোমেইনে চলে যাচ্ছে, ভার্চুয়াল ডোমেইনে চলে যাচ্ছে। মানে আমাদের পৃথিবীটা এখন একটি পৃথিবী নয়, আমাদের পৃথিবীটা এখন অনেক পৃথিবীতে, অন্তত অনেক পৃথিবী না বললেও আমি কোয়ান্টাম কম্পিউটিংয়ে আসছে এটা মাল্টিভার্স, বাট এখানে অনেক পৃথিবী বলতে একটা ভার্চুয়াল পৃথিবী আছে। এখন সামনে আরও বেশি পৃথিবী মেটা আসতেছে, আরও অগমেন্টেড রিয়েলিটি আছে, অনেক ধরনের, মানে মিক্সড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। সুতরাং রিয়েলিটির মধ্যেও অনেক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে আমার ফিজিক্যাল, মানুষ কিন্তু আমি মনে করি একটা হিউম্যান বিং, ফিজিক্যাল, আমাদের শারীরিক এবং একটা ফিজিক্যাল গঠন আছে। সুতরাং এই বিষয়গুলি সমাজকে, রাষ্ট্রকে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত করে তুলতে হবে। পৃথিবীর সাথে, পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, এটার সাথে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গবেষণা করে, শিক্ষিত জাতি হলে হয়তো আমরা অনেক কিছু কভার করতে পারবো। এবং সতর্ক থাকতে হবে, এআই সম্পর্কে সতর্ক থাকতে হবে, অপসংস্কৃতি সম্পর্কে সতর্ক থাকতে হবে, ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে যাতে আমাদের মধ্যে মেন্টাল অ্যাগনির মধ্যে যাতে না পড়ে যাই, বা আমরা কোনো ধরনের মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে না যাই, কারণ অনেক ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি। সুতরাং কতটুকু আমি নিতে পারবো, একটা বাচ্চা কতটুকু নিতে পারবে, সেটিও আমাদের হেলথ হ্যাজার্ড যাতে না হয়, ওর যাতে খেলাধুলা যেগুলি দরকার সেগুলি যাতে বাধাগ্রস্ত না হয়। শুধু ডিজিটালের মধ্যে থেকে গেলাম, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থেকে গেলাম, কিন্তু শারীরিক বিকাশ হলো না, মানসিক বিকাশ হলো না, সেটাও কিন্তু সেটা আমাদের জাতিকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে। এবং আমি বলবো মিডিয়ারও একটি বিশাল ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাষ্ট্র, সমাজ, পরিবার সবাইকে আসলে এগিয়ে আসতে হবে এই সিকিউরিটি যেন বজায় থাকে। মোহাম্মদ ইমদাদুল হক, একদম শেষ সময়ে চলে এসেছি আমরা। আপনার কাছে আসলে জানতে চাই, এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আপনাদের পক্ষ থেকে এই মানুষকে সচেতন করবার জন্য কি কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন বা নিতে পারেন? আমাদের তরফ থেকে, বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিয়তই বিভিন্ন প্রোগ্রাম করা হয়। বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, আমাদের প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আমাদের হাই স্কুল এবং কলেজগুলোতে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। যদিও আমি বলবো যে এই আমাদের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আমাদের একমাত্র অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা স্যার বলছিলেন যে মিডিয়াও যদি একটু সাথে ভূমিকা রাখে এবং সরকারকে এই জায়গাটাতে আরেকটু সচেতন হতে হবে। আমরা সকলে মিলে আমাদের ইনফ্যাক্ট অ্যাওয়ারনেসের এই কাজটুকু এককভাবে যেমন অ্যাসোসিয়েশন পারবে না, এককভাবে সরকারও পারবে না। সরকার, অ্যাসোসিয়েশন, মিডিয়া সকলকে মিলে এই কাজটাতে এগোতে হবে, এবং তখনই আমরা সফল হব যে অন্যান্য দেশে যেভাবে অ্যাওয়ারনেসটা করে সেই অ্যাওয়ারনেসটার দিকে আমাদের আরেকটু সচেতন এবং নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আজকে আর এই বিষয় নিয়ে আলাপ করবার একদমই সময় নেই, নিশ্চয়ই অন্য কোনো দিন আরও বিস্তারিত আমরা কথা বলতে পারবো। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সময় খুব দ্রুত বদলে যাচ্ছে এবং সেই বদলে যাওয়া সময়ের সাথে তাল মিলিয়ে চলবার জন্য আমাদেরকেও বদলাতে হচ্ছে, কিন্তু বদলাতে গিয়ে যেন আমরা আমাদের স্বকীয়তাকে হারিয়ে না ফেলি এবং সেই সঙ্গে নতুন নতুন জিনিস শিখে আমাদের নিজস্বতাকে নিয়ে সামনে যেন এগিয়ে যাই, সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের আমাদের এই বিশেষ আয়োজন।